সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। পশ্চিমের অনেকেই তখন ভেবেছিল আশেপাশের দেশগুলো ইউক্রেনকে সহায়তা করবে। তারা আশায় ছিল এই দেশগুলো রাশিয়ার সমালোচনা করবে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন হয়। এই দেশগুলো তখন স্বাধীন হয়েছে। তারা পশ্চিমের সাথে যোগাযোগ গড়ে তুলেছে, আবার রাশিয়ার সাথেও সতর্ক যোগাযোগ রক্ষা করছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1999 সাল থেকে এই দেশগুলোর ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। তিনি এই দেশগুলোকে রাশিয়ার নিকট বিদেশ হিসেবে দেখেন। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। পুতিন শুরুটা করেছেন সামরিক শক্তির মাধ্যমে। চেচনিয়াকে মস্কোর নিয়ন্ত্রণে রাখার জন্য তিনি যুদ্ধ করেছেন। আশেপাশের দেশগুলোতে পশ্চিমা প্রভাব নিয়ন্ত্রণে রাখতে বহু বছর ধরে তিনি কাজ করেছেন। মধ্য এশিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের বিরোধিতা করেছেন। যে সাজানো বিপ্লবের মাধ্যমে জর্জিয়া আর ইউক্রেনের মতো দেশে পশ্চিমা বান্ধব নেতাদের ক্ষমতায় বসানো হয়েছে, সেটাকে অপছন্দ করেন পুতিন। 2008 সালে জর্জিয়ার বিরুদ্ধে লড়াই করেছিল রাশিয়া। যুদ্ধের উদ্দেশ্য ছিল নিজেদের প্রভাব রক্ষা করা। এখন ইউক্রেনে যুদ্ধ চলছে রাশিয়ার। এখানে পুতিনের লক্ষ্য হল এই অঞ্চলে পশ্চিমা সম্প্রসারণ ঠেকানো। পশ্চিমা নেতারা ভেবেছিল সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসা দেশগুলো রাশিয়াকে ভয় পাবে, ইউক্রেনকে সমর্থন করবে। কিন্তু বেশিরভাগ দেশই নিরপেক্ষ আছে। যুদ্ধ নিয়ে তারা উদ্বেগ জানিয়েছে, কিন্তু রাশিয়ার সমালোচনা করেনি। জাতিসংঘে ইউক্রেনের সমর্থনে তারা ভোটও দেয়নি। পশ্চিমা নিষেধাজ্ঞার সাথে যোগও দেয়নি, বরং রাশিয়ার সাথে সম্পর্ক জোরদার করেছে এই দেশগুলো। রাশিয়ার সাথে তাদের বাণিজ্য আর বিনিয়োগ বেড়েছে। নিষেধাজ্ঞা এড়াতে মধ্য এশিয়া রাশিয়াকে সাহায্য করেছে। রাশিয়ার প্রযুক্তি কর্মীরা ককেশাস অঞ্চলের দিকে পাড়ি জমাচ্ছে। এই সব থেকেই বোঝা যায় এই অঞ্চলে রাশিয়ার শক্ত প্রভাব রয়েছে। এটা শুধু রাশিয়ার ভীতির কারণে হয়নি। এই দেশগুলোর সাথে যোগাযোগ গড়তে পুতিন কঠোর পরিশ্রম করেছেন। ন্যাটো আর ইউরোপীয় ইউনিয়নের মতো পশ্চিমা গ্রুপগুলোর বিপরীতে তিনি বিভিন্ন সংস্থা গড়ে তুলেছেন। এই গ্রুপগুলোর মাধ্যমে বাণিজ্য বেড়েছে, জনগণের মধ্যে যাতায়াত বেড়েছে, আইডিয়া বিনিময় হয়েছে। নিষেধাজ্ঞা এড়াতে এগুলো রাশিয়াকে সাহায্য করেছে। এই দেশগুলোকে রাশিয়ার কাছ থেকে সরিয়ে নেওয়া সহজ নয়। পশ্চিমা দেশগুলোতে এই দেশগুলোর সাথে নতুন সম্পর্কের উপায় নিয়ে ভাবতে হবে। শুধু ন্যাটো বা ইইউ এর সদস্যপদের লোভ দেখিয়ে কাজ হবে না। শীতল যুদ্ধ শেষের পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে রাশিয়া বাদে 14টি দেশ রয়েছে। উত্তরে রয়েছে এস্তোনিয়া, লাটভিয়া আর লিথুনিয়ার মতো বাল্টিক দেশগুলো। রাশিয়ার পশ্চিমে রয়েছে বেলারুশ, মলডোভা এবং ইউক্রেন। ককেসাস অঞ্চলে রয়েছে আর্মেনিয়া, আজারবাইজান আর জর্জিয়া। 5টি দেশ রয়েছে মধ্য এশিয়ায়, আফগানিস্তান আর চীনের কাছাকাছি। 1990-এর দশকে রাশিয়া দুর্বল ছিল। নিজেদের সমস্যার দিকে তখন মনোযোগ ছিল তাদের। অন্যদের নিয়ন্ত্রণের কথা তখন তারা ভাবেনি। জাতিসংঘের অনুমোদন নিয়ে তারা জর্জিয়াতে শান্তিরক্ষীও পাঠিয়েছিল। বাল্টিক দেশগুলো 2004 সালে ইউরোপীয় ইউনিয়ন আর ন্যাটোতে যোগ দেয়। কিন্তু পুতিন অন্য দেশগুলোকে রাশিয়ার কাছাকাছি রাখতে চেয়েছিলেন। 2002 সালে তিনি আর্মেনিয়া ও কাজাখস্তানের মতো দেশগুলোকে নিয়ে কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন বা সিএসটিও প্রতিষ্ঠা করেন। অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে রাশিয়া। তারা সস্তায় জ্বালানি দিয়েছে এবং বাণিজ্য গ্রুপ গড়ে তুলেছে। 2014 সালে আর্মেনিয়া আর কাজাখস্তানের সাথে মিলে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন বা ইএইউ গড়ে তোলে রাশিয়া। এই গ্রুপের নিজস্ব নীতি ও শুল্ক ব্যবস্থা রয়েছে। ইউক্রেনের নেতা যখন এই গ্রুপের দিকে ঝুঁকেছিলেন, তখন সেখানে কৃত্রিম বিক্ষোভ সৃষ্টি করে তার সরকারের পতন ঘটানো হয়। স্থানীয় নেতাদের আনুকূল্য পেতে রাশিয়ার শক্ত আইন কাজে লাগিয়েছে। পশ্চিমা এনজিওর তৎপরতা সীমিত রাখতে 2012 সালে তারা ফরেন এজেন্ট আইন পাশ করে। এই আইডিয়া তারা অন্য দেশগুলোকেও দিয়েছে। রাশিয়ার পশ্চিমা নির্বাচনী পর্যবেক্ষকদের তৎপরতাও কমিয়ে আনা হয়। 2014 সালে ইউক্রেন সরকারের পতনের পর রাশিয়া ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেয়। পশ্চিমাপন্থীদের নিয়ন্ত্রণে রাশিয়া আঞ্চলিক চুক্তিগুলোকে ব্যবহার করেছে। 2015 সালে তারা অধিকাংশ পশ্চিমা এনজিওগুলোকে নিষিদ্ধ করে বেলারুশও এই কৌশল নেয়। 2022 সালে কাজাখস্তানের নেতাকে সমর্থন দিতে সেখানে সেনা পাঠায় রাশিয়া। ইউক্রেন যুদ্ধে বোঝা গেছে এই দেশগুলো রাশিয়ার কতটা ঘনিষ্ঠ। মধ্য এশিয়ার বহু মিলিয়ন কর্মী এখনও কাজের জন্য রাশিয়া যাচ্ছে।
যুদ্ধের কারণে নতুন ধারাও শুরু হয়েছে। রাশিয়া যখন পশ্চিমা প্রযুক্তি কোম্পানিকে নিষিদ্ধ করেছিল, তখন বহু রাশিয়ান আইটি কর্মী দেশ ছেড়েছিল। প্রায় 1 লাখের মতো আইটি কর্মী তখন জর্জিয়া ও আর্মেনিয়ার মতো দেশগুলোতে চলে গেছে। স্থানীয় অর্থনীতিকে তারা চাঙ্গা করেছে। 2022 সালে আর্মেনিয়ার অর্থনীতি 13% বেড়েছে। জর্জিয়ায় গেছে প্রায় 1,10,000-এর মতো রাশিয়ান। সেখানে অর্থনীতির প্রবৃদ্ধি বেড়েছে, যদিও আবাসন নিয়ে সংকট তৈরি হয়েছে। বহু রাশিয়ান দেশ ছেড়েছে যাতে যুদ্ধে অংশ নিতে না হয়। 2022 থেকে 2023 সালের মধ্যে প্রায় 9,20,000 মানুষ রাশিয়া ছেড়েছে। অনেকেই গেছে মধ্য এশিয়ায়। এদেরকে পর্যবেক্ষণে রেখেছে রাশিয়া। যুদ্ধবিরোধী কোনো তৎপরতা হলে তাদেরকে গ্রেফতারের জন্য স্থানীয় সরকারকে চাপ দেয় রাশিয়া। রাশিয়ার সাথে প্রত্যাবাসন চুক্তি থাকায় কাজাখস্তান ও কিরগিজস্তানে অনেকেই গ্রেফতার হয়েছে। চেহারা চিহ্নিতকরণ প্রযুক্তি এবং তথ্য বিনিময় চুক্তির কারণে রাশিয়া এদের ওপর নজর রাখতে পারছে। পুতিন মাঝে মাঝেই মধ্য এশিয়া সফরও করেছেন। যুদ্ধের কারণে বোঝা গেছে কিভাবে এই দেশগুলো রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করছে। ইএইউ চুক্তির অধীনে পণ্য সামগ্রী সোভিয়েত উত্তর দেশগুলোর ভেতর দিয়ে রাশিয়ায় যাচ্ছে। 2022 সালের পর এই দেশগুলোর সাথে রাশিয়ার বাণিজ্য বেড়েছে। 2023 সালে কাজাখস্তানের সাথে রাশিয়ার বাণিজ্য বেড়ে $27 বিলিয়ন হয়েছে। মধ্য এশিয়ার দেশগুলো কম্পিউটারের মতো বিভিন্ন পশ্চিমা পণ্য আমদানি করে। এগুলো তারা আবারও রাশিয়াতে পাঠিয়ে দেয়। তারা রাশিয়ার জন্য চিপসের মতো সরঞ্জামও সংগ্রহ করে। জর্জিয়ার কার রপ্তানিও বেড়েছে। এগুলো কিরগিজস্তানের ভেতর দিয়ে প্রায়ই রাশিয়াতে যাচ্ছে। দ্বিতীয় ধাপের রপ্তানি একটা সোভিয়েত উত্তর কৌশল। কিরগিজস্তান তাদের বাণিজ্য সম্পর্ককে ব্যবহার করে চীনা পণ্য রাশিয়ায় পাঠাচ্ছে। চীন এখন মধ্য এশিয়ার ভেতর দিয়ে ড্রোনের মতো আইটেমও রাশিয়ায় পাঠাচ্ছে। কাজাখস্তান ও কিরগিজস্তানের কাছে চীনের এই ধরনের পণ্যের রপ্তানি 2022 সালের পর 64% বেড়েছে। রাশিয়ান অনেক ব্যবসাও কাজাখস্তানের মতো দেশগুলোতে সরিয়ে নেওয়া হয়েছে। অনেক সময় এগুলোর মূল দেশের পরিচয় পাওয়া মুশকিল হয়ে যায়। 2022 সালে 4,000-এর বেশি রাশিয়ান কোম্পানি সেখানে নিবন্ধিত হয়েছে। এই সম্পর্ক রাশিয়াকে সাহায্য করেছে আর মধ্য এশিয়ায় প্রবৃদ্ধি বাড়িয়েছে। এই দেশগুলোর অধিকাংশ নেতাই রাশিয়ার সমালোচনা এড়িয়ে চলেন। তারা সার্বভৌমত্বকে সমর্থন করেন কিন্তু কোনো পক্ষ নেন না। জর্জিয়ার জনগণের মধ্যে অনেক ইউক্রেনের সমর্থন রয়েছে, কিন্তু সরকার রাশিয়ার বেশ ঘনিষ্ঠ। আর্মেনিয়া সরকার রাশিয়ার সাথে দূরত্ব রক্ষা করছে, যদিও তাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আছে। জরিপে দেখা গেছে যুদ্ধের জন্য দায়ী কে এই প্রশ্নের মধ্যে এশিয়ায় জনমতে বিভক্তি আছে। নতুন সংঘাতের চেয়ে অর্থনৈতিক প্রভাব নিয়ে অনেকেই বেশি উদ্বিগ্ন। অধিকাংশই এখনও তথ্যের জন্য রাশিয়ার মিডিয়া অনুসরণ করে। কিরগিজস্তান রাশিয়ার অনুকরণে 2024 সালে ফরেন এজেন্ট আইন পাশ করেছে। জর্জিয়াও একই পদক্ষেপ নিয়েছে। এতে পশ্চিমাদের সাথে তাদের উত্তেজনা তৈরি হয়েছে। তবে রাশিয়ার নিয়ন্ত্রণ এখানে শতভাগ নয়। যুদ্ধ আর নিষেধাজ্ঞার কারণে নিয়ন্ত্রণ খানিকটা শিথিল হয়ে গেছে। ককেশাস অঞ্চলে রাশিয়া তুরস্কের সাথে কাজ করছে। তুরস্ক ইউক্রেনের শস্য রপ্তানির মতো চুক্তিতে মধ্যস্থতা করেছে। আজারবাইজান যখন নাগোর্নো কারাবাখের নিয়ন্ত্রণ নিয়েছিল, রাশিয়া তখন চুপ ছিল। এমনকি রাশিয়ার একটি মিসাইল ভুল করে আজারবাইজানের একটি বিমানকে আঘাত করার পর রাশিয়া ক্ষমাও চেয়েছে। মধ্য এশিয়াতে রাশিয়া চীনের প্রভাব বিস্তারকে প্রশ্রয় দিচ্ছে। চীন এখন এই অঞ্চলের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। তাজিকিস্তানের মতো দেশের সাথে তারা নিরাপত্তার সম্পর্ক গড়ে তুলছে। রাশিয়া এটা মেনে নিয়েছে, কারণ চীন পশ্চিমাদের বিপরীতে তাদেরকে সহায়তা করছে। দুই দেশেই যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করতে চায়। মধ্য এশিয়াকে এক্ষেত্রে তারা নিরাপত্তার অন্যতম চাবিকাঠি মনে করছে। পশ্চিমাদের আশাবাদ অন্যরকম হলেও রাশিয়ার প্রভাব এখনও শক্তিশালী রয়ে গেছে। ইউক্রেন যুদ্ধের 3 বছর পরও রাশিয়ার কৌশল এখনও কাজ করছে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট রাশিয়ার ব্যাপারে বেশ নমনীয়। এই অঞ্চল বিষয়টিকে স্বাগত জানিয়েছে। এই দেশগুলো বিভিন্ন পরাশক্তির লড়াইয়ের মধ্যে আটকা পড়তে চায় না। পশ্চিমারা রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, কিন্তু বহু দশক ধরে রাশিয়া গভীর সম্পর্ক গড়ে তুলেছে। এই দেশগুলো নিজেদের স্বার্থেই এই সম্পর্ককে টিকিয়ে রেখেছে। সোভিয়েত থেকে বিচ্ছিন্ন হয়ে আসা দেশগুলো রাশিয়া থেকে দূরে সরে যেতে চাচ্ছে না। তারা নতুন ধরনের যোগাযোগ গড়ে তুলছে। পশ্চিমারা এটাকে ক্ষতি হিসেবে বিবেচনা করলে লাভ হবে না, বরং তাদের উচিত হবে রাশিয়া ও চীনের বাইরে গিয়ে এই দেশগুলোর সাথে সম্পর্ক গড়ে তোলা। এতে দেশগুলোর সামনে বিকল্প বাড়বে।
কোনো পক্ষকে এককভাবে বেছে নেওয়া ছাড়াই তারা সিদ্ধান্ত নিতে পারবে। রাশিয়ার প্রভাবের স্বীকৃতি দেওয়া মানেই হেরে যাওয়া নয়, বরং কার্যকর নীতি গ্রহণের পথে এগিয়ে যেতে হবে। এমন নীতি গ্রহণ করতে হবে যেখানে এই দেশগুলোর সিদ্ধান্ত আর স্বাধীনতাকে সম্মান দেখানো হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।